Hello, dear students. After a long gap, once again I am before you. So welcome you all to my today's class. Dear students, I am your English teacher. I have been working as a lecturer in Husainpur Golf College, Husainpur Kishoreganj. Dear students, in my today's class, I will give you some tips and tricks of writing English. Dear students, though my today's class is especially for the students of BM first year, this class is also equally important for the students of BM second year. And this class is also important for the students of intermediate first year and for the students of intermediate second year. And I think this class is also important for the students of degree as well as for the students of honors. Dear students, আমরা বিএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি অনার্স প্রত্যেকটা ইংলিশ কোর্সের 100 নম্বরের মধ্যে আমরা দেখি ফার্স্ট পেপার হোক আর সেকেন্ড পেপারই হোক রাইটিং পার্টের জন্য হচ্ছে 50% মার্কস। তো রাইটিং পার্টের জন্য যে 50% মার্কস, সেই 50%-এর জন্য আমরা যা করি সেটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট দেখে কতগুলো প্যারাগ্রাফ, কতগুলো কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, গ্রাফ এগুলো মুখস্থ করি। সাধারণত আমরা সারা বছর ধরে রিডিং টেস্টের যেই 50 নাম্বার 60 নাম্বার সেটা নিয়েই ব্যস্ত থাকি। তো রাইটিং পার্টের এই অংশটুকু আসলে যে উদ্দেশ্যে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে যে রাইটিং পার্টের এই অংশগুলো চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে নিজে নিজে বানিয়ে ইংলিশ লিখতে পারে সেটা চর্চা করবে। কিন্তু আসলে বাস্তবে তা হচ্ছে না। বাস্তবে কী হচ্ছে? বাস্তবতা হচ্ছে মফস্বল এরিয়ার অধিকাংশ শিক্ষার্থী যেটা করে সেটা হচ্ছে যে এগুলো তারা মুখস্থ করে। তো এইগুলো মুখস্থ করার কারণে ইভেন স্কুল লেভেল থেকে সেটা শুরু হয়, কলেজ লেভেল দিয়ে সেটা শেষ হয়। তো এই মুখস্থ করে পুরোটা জীবন স্টুডেন্ট লাইফ পার করার পরে দেখা যায় একটা স্টুডেন্ট আসলে বানিয়ে নিজের মতো করে 5টি সেন্টেন্সও লিখতে পারে না। ও খুব কমন কয়েকটা সেন্টেন্স যেগুলো হয়তো সে সারাক্ষণই শুনেন, যেমন আই এম ফাইন, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই গো টু স্কুল, আই হেট ইউ, আই লাভ ইউ, এরকম কয়েকটা সেন্টেন্স এইগুলো সে মুখস্থ পারে। এগুলো সে জানে না যে এইগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। আর এগুলোর বাহিরে সাধারণত যদি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কোনো বাক্য জিজ্ঞেস করা হয় ইংরেজি করার জন্য, তাহলে তারা সাধারণত উত্তর দিতে পারে না। আমরা দেখেছি যে মাছরাঙ্গা টেলিভিশনের একটা প্রতিবেদনের মধ্যে যে একটা স্টুডেন্ট A+ পেয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি বলো তো আমি GPA 5 পেয়েছি, সেটা ইংলিশ কি? তখন সে উত্তর দিল আই এম GPA 5। তো সেটা শুধু সেই শিক্ষার্থী নয়, এরকম শিক্ষার্থী বাংলাদেশে অনেক আছে। তো আমি আজকের ক্লাস সামনে যে ক্লাসগুলো নিব, আমি অনেকগুলো ক্লাস এই রাইটিং পার্টের উপর অর্থাৎ বেসিক ইংলিশের উপর নিয়ে চেষ্টা করব। তো ইংরেজি লেখার কৌশলটা যদি একটা শিক্ষার্থী জানে, তাহলে আসলে সে বানিয়ে যে কোনো টপিকে আসুক না কেন সে বানিয়ে কম বেশ লিখতে পারবে। হয়তো সেই টপিকটা ভালো করে লেখার জন্য তাকে যে কাজটা করতে হবে, তাকে বই থেকে বা কোনো সোর্স থেকে সেটা পড়ে তথ্য সংগ্রহ করতে হবে, যেটা আমরা বাংলায়ও দেখি যে বাংলা যদিও আমাদের ভাষা, তারপরেও আমরা যে কোনো টপিকের উপরে যদি রচনা আসে তাহলে আমরা যে হুট করেই খুব ভালো করে লিখে ফেলতে পারবো বিষয়টা এরকম না। সেটার জন্য আমাদেরকে তখন বই পড়তে হয়, তথ্য কালেক্ট করতে হয়। তো ইংলিশে হয়তো সেটা করতে হবে যে বানিয়ে লেখার কৌশল আয়ত্ত করার পর মোটামুটিভাবে সে যে কোনো টপিকের উপর লিখতে পারবে, কিন্তু ভালো করে লেখার জন্য তখন হয়তো পড়তে হবে। কিন্তু সেই পড়া আর এই পড়া মানে এখন যেভাবে স্টুডেন্টরা তোমরা যেভাবে পড়ো সেটা হয়তো এক হবে না। তো ইংলিশ মুখস্থ করে সেটা খাতায় গিয়ে লেখা আসলে তখন যেই ভুলগুলো সাধারণত শিক্ষার্থীরা তোমরা করে থাকো, সেই ভুলগুলো তোমরাও বুঝতে পারো না যে কোন জায়গায় ভুল হয়েছে। তো মুখস্থ ইংলিশ বা বানিয়ে ইংলিশ সম্পর্কে একটা
গল্প আছে যে এরকম জাপানের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় যিনি জাপানের প্রেসিডেন্ট ছিলেন তখন তাকে আমেরিকাতে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমেরিকাতে যেহেতু জাপানের প্রেসিডেন্ট যাবে, জাপানিরা সাধারণত ইংলিশে দুর্বল, তখন আরও দুর্বল ছিল, তো তাকে শিখিয়ে দেওয়া হলো যে আপনি যখন বিল ক্লিন্টনের সামনে যাবেন তখন বিল ক্লিন্টনকে আপনি জিজ্ঞেস করবেন যে হাউ আর ইউ। তো বিল ক্লিন্টন বলবে আই এম ফাইন, এবং আপনাকে জিজ্ঞেস করবে অ্যান্ড ইউ, তখন আপনি উত্তর দিবেন মি টু। তো এতটুকু মুখস্থ করে তিনি আমেরিকাতে চলে গেলেন। তো আমেরিকাতে যেতে যেতে তিনি হাউ আর ইউ এই সেন্টেন্সটাকে ভুলে গেলেন, গিয়ে বিল ক্লিন্টনের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন হু আর ইউ। তখন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মজা করে উত্তর দিলেন আই এম দ্য হাজব্যান্ড অফ হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টন তখন ওনার পাশেই ছিল। তখন জাপানের যে প্রেসিডেন্ট ওনার তো আগে থেকেই মুখস্থ যে মি টু বলতে হবে, তো মি টু মানে আমিও। তখন জাপানের প্রেসিডেন্ট বললেন মি টু, অর্থাৎ আমিও হিলারি ক্লিন্টনের হাজব্যান্ড। তো মুখস্থ ইংলিশ আসলে এরকম সমস্যার মধ্যে ফেলে আর কি। মুখস্থ ইংলিশ দিয়ে তো আর জীবন চলে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে কীভাবে টু বি ভার্ব দিয়ে বাক্য বানাতে হয় আমরা এই টু বি ভার্ব দিয়ে বাক্য বানানোর কৌশল শিখব। টু বি ভার্বগুলো হচ্ছে এমিজার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টাকে সাধারণত টু বি ভার্ব বলা হয়। তো এই টু বি ভার্ব দিয়ে সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, অবস্থান বা পরিচিতি এরকম বোঝানো হয়। তো লুক এট দ্য হোয়াইট বোর্ড। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তো আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। আই শ্যাল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। তো পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো এখানে টু বি ভার্বগুলি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সাধারণত যখন কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, অবস্থান বা পরিস্থিতি বোঝানো হয় তখন সাধারণত এই টু বি ভার্বগুলি ইউজ করা হয়। তো আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ টিচার, আমি একজন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। আই শ্যাল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। তো টু বি ভার্ব মডালসের সাথে যুক্ত করে আমরা টু বি ভার্ব দিয়ে আরও কিছু সেন্টেন্স বানাতে পারি। যেমন আই ক্যান বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। আই কুড বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারতাম। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই উড বি এ টিচার, আমি একজন শিক্ষক হতাম। আই মাস্ট বি এ টিচার, আমি অবশ্যই একজন শিক্ষক হব। আই মাইট বি এ টিচার, আমি হয়তো একজন শিক্ষক হব। আই নিড টু বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া দরকার। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। তো তুমি যদি তোমার এই যে সাবজেক্ট, তারপর টু বি ভার্বগুলো, তারপরে মডালসগুলো, তারপরে হচ্ছে একটা বি, তারপরে অবজেক্ট, তো এইভাবে যদি সেন্টেন্স বানানোর কৌশলটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এখানে সাবজেক্টটা চেঞ্জ করলে কিন্তু নতুন বাক্য বানানো সম্ভব। এখানে টিচারের পরিবর্তে অনেক কিছু দেওয়া যেতে পারে। তো এখানে যদি আমরা হি দিই তাহলে হি ক্যান বি এ টিচার, সে একজন শিক্ষক হতে পারে। হি কুড বি এ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো। এখানে যদি আমরা ইউ দিই ইউ ক্যান বি এ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারো। ইউ কুড বি এ টিচার, তুমি একজন শিক্ষক হতে পারতে। রহিম ক্যান বি এ টিচার, রহিম একজন শিক্ষক হতে পারে। রহিম কুড বি আ টিচার, রহিম একজন শিক্ষক হতে পারতো। তো এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে এখানে টিচারের জায়গায় অন্য শব্দ ব্যবহার করে করে আসলে লটস অফ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ সেন্টেন্স মেক করা পসিবল। এখানে সাবজেক্ট চেঞ্জ করে ক্ষেত্র বিশেষ এই ভার্বের ফর্ম, অর্থাৎ এখানে ওয়াজ আছে, ইউ এর পরে ওয়্যার হবে, ভার্বের পরে ওয়্যার হবে। এখানে এম, হি এর পরে ইজ হবে, ইউ এর পরে আর হবে। তো এখানে শ্যাল বি, বি সব ক্ষেত্রেই হবে, কখনো সাবজেক্টে উইল বা শ্যাল এরকম ব্যবহার করা যেতে পারে, বা সব ক্ষেত্রে উইল ব্যবহার করা যেতে পারে। মডার্ন ইংলিশে নো প্রবলেম। তো এইভাবে আমরা অনেক সেন্টেন্স আমরা বানাতে পারবো যদি আমরা এই স্টাইলটা, আমরা এই টিপটা যদি আমরা মনে রাখি। এখন আমরা টু হ্যাভ ভার্ব দিয়ে কতগুলো বাক্য দেখবো যে টু হ্যাভ ভার্ব দিয়ে আমরা কিভাবে বাক্য বানাতে পারি। তো আই হ্যাড আ টিচার, আমার একজন শিক্ষক ছিল। আই হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক আছে।
আই শ্যাল হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকবে। তো ভবিষ্যতে কর্তার অধীনে কোনো কিছু ছিল বুঝাইলে সাবজেক্টে পড়ে হ্যাড, পার্সন যাই হোক না কেন। আর বর্তমানকালে সাবজেক্টের অধীনে কর্তার অধীনে কিছু আছে বুঝাইলে সাবজেক্টে পড়ে হ্যাড, আর ভবিষ্যৎ হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তো এখানে সাবজেক্টটা চেঞ্জ করে আমরা নতুন নতুন অনেক বাক্য বানাতে পারি, যেমন আই হ্যাড এর জায়গায়, অর্থাৎ এই আই এর জায়গায় যদি আমি ইউ দিই, তাহলে ইউ হ্যাড এ টিচার, তোমার একজন শিক্ষক ছিল। এখানে যদি আমি হি ইউজ করি, হি হ্যাড এ টিচার, তার একজন শিক্ষক ছিল। তো টিচারের জায়গায় আমরা স্টুডেন্ট ইউজ করতে পারি, স্টুডেন্ট। আই হ্যাড এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র ছিল। আই হ্যাড এ মোবাইল, আমার একটা মোবাইল ছিল। তো এরকম অনেক সেন্টেন্স বানানো সম্ভব। তো কার অধীনে কোনো কিছু আছে বোঝাইলে সাবজেক্টের পরে টু হ্যাভ করা হবে। আর কেউ নিজেই কোনো একটা অবস্থায় আছে, তার একটা পরিচয়, আইডেন্টিটি, অবস্থান, পরিচিতি, এরকম বোঝাইলে টু হ্যাভ করা হবে। অর্থাৎ আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। তো এদিকে যদি আমরা দেখাই, আই হ্যাড এ টিচার, আমার একজন শিক্ষক ছিল। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, আমি নিজে একজন শিক্ষক ছিলাম। তো আই হ্যাড এ টিচার, আমার একজন শিক্ষক ছিল। তো কর্তা নিজেই যদি তার একটা অবস্থা বোঝায়, তার একটা পরিচয় পরিচিতি বোঝায়, তাহলে এরকম হবে টু বি ভার্বটি। আর তার অধীনে যদি, কর্তার অধীনে যদি কোনো কিছু থাকা বোঝায়, তাহলে এরকম হবে টু হ্যাভ ভার্বটি বাক্যটা লিখতে হবে। তো টু হ্যাভ ভার্বটি আরো কিছু সেন্টেন্স গঠনের কৌশল আমরা দেখে নিই। আই ক্যান হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকতে পারে। আই কুড হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকতে পারতো। আই কুড হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকতো। আই শুড হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকা উচিত। আই মাস্ট হ্যাভ এ টিচার, আমার অবশ্যই একজন শিক্ষক আছে। আই মাইট হ্যাভ এ টিচার, আমার হয়তো একজন শিক্ষক আছে। আই নিড টু হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকা দরকার। আই নিডেড টু হ্যাভ এ টিচার, আমার একজন শিক্ষক থাকা দরকার ছিল। তো আমরা যদি এই যে বাক্য গঠনের মডেলস দিয়ে বাক্য গঠনের হ্যাভ ইউজ করে বাক্য গঠনের কৌশলটা যদি আমরা জানি, তাহলে এখানে সাবজেক্ট ইউজ করে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ আসলে বাক্য বানানো সম্ভব। আই জায়গায় যদি ইউজ করি ইউ, তাহলে হবে ইউ ক্যান বি এ টিচার, ইউ ক্যান হ্যাভ এ টিচার, তোমার একজন শিক্ষক থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ এ মোবাইল, ইউ ক্যান হ্যাভ এ স্মার্টফোন, ইউ ক্যান হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। তো অজস্র সেন্টেন্স এভাবে বানানো সম্ভব। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা যদি আবার এই পাশে তাকাই, বিকল্পের জায়গায় এগুলোর অর্থ যদি দেখি আরেকবার, আই ক্যান বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। আই কুড বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারতাম। আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। আই শুড বি এ টিচার, আমি একজন শিক্ষক হতাম। আই মাস্ট বি এ টিচার, আমি অবশ্যই একজন শিক্ষক হব। আই মাইট বি এ টিচার, আমি হয়তো একজন শিক্ষক হব। আই নিড টু বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া দরকার। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। Dear students, in my today's class, I have shown you how to make sentence using to be verbs and to have verbs. Dear students, in my today's class, I will show you many more techniques, many more tips and tricks of making lots of hundreds of thousands of sentences. Dear students, keep watching my classes one after another. Now today, hope to see you in my next class very soon. Till then, Allah Hafiz.